নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের প্রধান শিরোনাম। ধর্মতলা থেকে বুক করেছিলেন তরুণীকে অশ্লীল স্পর্শ, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ক্যাব বাইক চালক। শীঘ্রই তৃণমূলে বড় রদবদল, মমতার কাছে তালিকা জমা দিয়েছেন অভিষেক, শুরু জল্পনা। মৌলবাদী কথা বলতে চাইনি, আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে, দলকে কি জানালেন ফেরহাদ। 2018 সালে 25 লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছে, এবার বেশি টাকা দিতে পারেনি বলেই টিকিট পায়নি তৃণমূল নেতা। নির্ভয়া থেকে অভয়া, ধর্ষণ রুখতে কি পদক্ষেপ কেন্দ্রের, জবাব তলব সুপ্রিম কোর্টের। যোগীর উত্তরপ্রদেশকে জব্দের সেরা বাংলা, খুশির খবর নিজেই জানালেন মমতা। একাধারে ইউনূস প্রশাসন ও ফেরহাদের বিতর্কিত মন্তব্যকে কটাক্ষ দিলীপের। মিঠুনকে ঠুকে রাজকে শুভেচ্ছা কুণালের, পরিচালক লিখলেন ধন্যবাদ। দীর্ঘদিন এভাবে চলতে পারে না, রুষ্ট বিচারপতি। শিক্ষকদের মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিস্তারিত। ফের শহরে শ্লীলতাহানি, সল্টলেক সুকান্তনগরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, ঘটনায় গ্রেফতার এক ক্যাবের বাইক চালক। তরুণীতে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ ওই চালকের বিরুদ্ধে। জনবহুল কলকাতার বুকে ফের। সূত্রের খবর, ধর্মতলার দিক থেকে গতকাল সন্ধ্যাবেলা অফিস সেরে একটি উবের বাইক বুক করেন ওই তরুণী যখন সুকান্তনগরের দিকে আসেন, ঠিক সেই সময় ওই উবের বাইকের চালক তরুণীকে খারাপ প্রস্তাব দেয়। অভিযোগ, তরুণীর গায়ে অশ্লীলভাবে স্পর্শ করে বাইক চালক। এরপর সুকান্তনগরের কাছে এরপরে ওই তরুণী বিধাননগরের দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ক্যাব বাইকের চালকের বিরুদ্ধে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ওই বাইক চালক সোমনাথ মহান্তিকে গ্রেফতার করে আজ সোমবার তাকে আদালতে পেশ করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে, তরুণী থাইল্যান্ডের বাসিন্দা। তিনি কর্মসূত্রে সল্টলেকে থাকেন এবং পিকনিক গার্ডেন্সের একটি অফিসে চাকরি করেন। জানা যাচ্ছে, ভাড়া নিয়ে সমস্যা হয়েছিল চালকের সঙ্গে। তারপরে ওই বাইক চালক জোর করে তার ঘরের মধ্যে ঢুকে যায় বলে অভিযোগ। পৌষ পার্বণের পর তৃণমূলে বড়সড় রদ বদলের সম্ভাবনা। আগামী 15 থেকে 23 জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলার সাংগঠনিক রদবদল হতে পারে। সেই সঙ্গে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, বিভিন্ন জেলার সাংগঠনিক বদল নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকা জমা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নবীনদের তুলে আনার কথা বলেছেন। প্রবীণদের দলে প্রয়োজনের কথা জানিয়েও নবীনদের পক্ষে সওয়াল করেছেন। লোকসভা ভোটের আগে রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও তার মন্তব্যে নানান জল্পনা শুরু হয়েছিল। তখন তিনি বলেছিলেন, বয়স বাড়লে পরিশ্রম করার ক্ষমতা কমে যায়। একজন 40 থেকে 50 বছর বয়সী ব্যক্তি যে পরিশ্রম করতে পারবেন, বয়সের সঙ্গে সঙ্গে তার পরিশ্রম করার ক্ষমতা কমে যাবে। তবে প্রবীণদের অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন। তৃণমূল সুপ্রিমো প্রবীণদের দরকার বলে মন্তব্য করেন। রাজনৈতিক মহলের একাংশ বলছে, তৃণমূলে এখন প্রবীণদের প্রাধান্য রয়েছে। এই পরিস্থিতিতে নবীন প্রবীণ সমন্বয় রেখে কি সাংগঠনিক রদবদল হবে? সূত্রের খবর, একাধিক দফতর সামলাচ্ছেন এমন কয়েকজন মন্ত্রীর দফতরের সংখ্যা কমানো হতে পারে। শুধু তাই নয়, মন্ত্রিসভায় নতুন মুখ আনার সম্ভাবনাও রয়েছে, যার জেরে বর্তমান মন্ত্রিসভা থেকেও কেউ কেউ বাদ পড়তে পারেন। অভিষেকের তালিকাকে মাথায় রেখে মমতা সাংগঠনিক রদবদল নিয়ে কি সিদ্ধান্ত নেন, সেটাই দেখার। কথায় বলে, শব্দই ব্রহ্ম। রাজনীতিতে শব্দ শুধু ব্রহ্ম নয়, ব্রহ্মাস্ত্র। অবিবেচকের মতো কোনো কথা বললে তাতেই উথাল পাথাল পড়ে যেতে পারে। শনিবার এক অনুষ্ঠানে কলকাতার মহানাগরিক ও পুরমন্ত্রী ফেরহাদ হাকিম বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু গোটা ভারতে মাত্র 17%। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হব। প্রশাসনিক পদে বসে এই ধরনের মৌলবাদী কথা বলা যায় না, সংবিধানের শর্তও তাই। সে কারণে ফেরহাদ হাকিমের কথা নিয়ে শুধু বিজেপি বা বিরোধীরাই রে রে করে ওঠেনি, তৃণমূলের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, তা নিয়ে বাংলায় বিজেপি আবার হিন্দু আবেগ শান দিচ্ছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের নির্মাণ দেখভাল করছেন, তখন রবির কথা অনেকটাই তাতে জল ঢেলেছে বলে মত তৃণমূলের অনেকেরই। কেউ কেউ 7-17 জল্পনাতেও মজে গিয়ে ষড়যন্ত্র, ব্ল্যাকমেইল ইত্যাদি রহস্য সন্ধান করতেও নেমে পড়েছেন। চুম্বকের বিড়ম্বনায় তৃণমূল। এহেন পরিস্থিতিতে সোমবার কলকাতা মহানাগরিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন দ্য ওয়াল। তবে ফেরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন, শনিবার মন্তব্য নিয়ে তিনি কোনো কথা বলবেন না, সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দেবেন না। সংবাদ মাধ্যম এ বিষয়ে মুখ না খুললেও এ ব্যাপারে দলের মধ্যে এক প্রকার কৈফিয়ত ববি হাকিম দিয়েছেন বলেই খবর। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ফেরহাদ হাকিম দলকে জানিয়েছেন, তার কথার অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠার কথাটি সরল পাটিগণিতের অর্থে বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন, সংখ্যালঘু মুসলমানদের আর্থ সামাজিক অনগ্রসরতার একটা বড় কারণ তথা প্রতিবন্ধক
কথা হলো শিক্ষা। সে কারণেই সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্য বা ফারাক তৈরি হচ্ছে। এই অন্ধকারতাই দূর করতে পারে শিক্ষা। সংখ্যালঘুদের উচিত নিজেদের কাবিল তৈরি করা, এজন্য মেহনত করা। আল্লাহর রহমত তথা আশীর্বাদ আর সংখ্যালঘুদের মেহনত থাকলে তারাও সমাজে অগ্রসর হতে পারবে। এখন কৌতূহলের বিষয় হলো ফিরহাদ হাকিম দলের কাছে যে যুক্তি দিয়েছেন তা দল কতটা সরলভাবে মেনে নিচ্ছে। পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূলের সমস্যা হলো দলের নিচুতলা হোক বা উপরের সারি, ঐক্যের বড় অভাব। আপাতত দর্শনে যে মন্ত্রীদের বিধানসভার আলিন্দে বসে একসঙ্গে আড্ডা মারতে দেখা যায়, তাদের মধ্যেই চরম রেষারেষি এবং পরিসর দখলের লড়াই। গত 1 মাস ধরে দলের মধ্যে একটা আবহ তৈরি হচ্ছে যে তৃণমূলে এখন ক্ষমতার কেন্দ্র একটাই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু দূরে দূরে রয়েছেন। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিম ফের শক্তিধর হয়ে উঠেছেন বলেই আলোচনা চলছিল। কিন্তু শনিবারের পর্ব যেন ফের বিষয়টা কিছুটা গুলিয়ে দিল। বড় ইন্টারেস্টিং সময় যাচ্ছে জোড়া ফুলে। 2018 সালে 25 লক্ষ টাকা দিয়ে প্রদান হয়েছে, এবার বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট পায়নি। ভাঙড়ের কোচপুকুর এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে এমনও মন্তব্য করলেন ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাচ্ছের হোসেন। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম এবং তাঁর পুত্র হাকিমুল ইসলামের বিরুদ্ধেই মূলত অভিযোগ তার। বরাবরই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে থাকে ভাঙড়ের এই নেতা। এ নিয়ে আগেও কম চর্চা হয়নি। 2023-এর পর পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে কোণঠাসা হয়েছিলেন মোদাচ্ছের। বর্তমানে শওকত মোল্লার হাত ধরে আবারও পুরানো ফর্মে রাজনৈতিক ময়দানে মোদাচ্ছের। এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিতর্কিত এই নেতা। 2018 সালে 25 লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলেন বলে তিনি এদিন জানান। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে বেশি টাকা দিতে পারেননি বলেই টিকিট দেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন। শওকত মোল্লাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, মোদাচ্ছের ও আরাবুলই বলতে পারবে কি হয়েছিল, আমার কিছুই বলা নেই। ফোনে হাকিমুল ইসলাম বিষয়টি নিয়ে জানান তার বাবা কোনো প্রতিক্রিয়া দেবেন না এ বিষয়ে। দেশ জুড়ে লাগাতার ধর্ষণের ঘটনা রুখতে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? কেন্দ্রের মোদী সরকারের কাছে এ বিষয়ে জবাব তলব করল শীর্ষ আদালত। একজন জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সোমবার কেন্দ্রকে এই ইস্যুতে নোটিশ পাঠায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ডিভিশন বেঞ্চ। দেশে মহিলা, শিশু ও তৃতীয় লিঙ্গের অধিকার সুরক্ষিত করতে সম্প্রতি শীর্ষ আদালতে এক জনস্বার্থ মামলা দায়ের হয়, যেখানে মহিলা ও শিশুদের উপর অত্যাচার রুখতে যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় তার পরামর্শ দেওয়া হয় ওই পিটিশনে। আবেদনকারী এই প্রসঙ্গে দেশ জুড়ে ঘটে চলা একের পর এক নারী নির্যাতনের ঘটনা তুলে ধরেন, যেখানে 2012 সালের 16 ডিসেম্বর দিল্লির গণধর্ষণের পাশাপাশি সম্প্রতি কলকাতায় অভয়ের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহতার কথাও তুলে ধরা হচ্ছে। এরপরে তিনি আর্জি জানান সরকার যাতে এই ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ নেয় তার নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে মামলাকারীর আবেদন অবিলম্বে দেশে নিষিদ্ধ করা হোক পর্নোগ্রাফি, নারী নির্যাতনের নির্বীজকরণ করা হোক, মহিলা, শিশু, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিশ্চিত করা হোক, পেরেন্টস পাবজিয়ার নির্দেশগুলি লাগু করা হোক, যেখানে বলা হয়েছে রাষ্ট্রই সকলের পিতা এবং এই নীতিতে সকল নাগরিক সুরক্ষা, সুরক্ষিত কর্মস্থল, সম্মানের সঙ্গে বাঁচা, সুরক্ষিত পরিবেশের অধিকার দেওয়া হোক। এছাড়া দেশের সব গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি, কর্মস্থলে সিসিটিভি, অশ্লীল সামগ্রীতে নিষেধাজ্ঞা, অনলাইনে অভিযোগ জানানোর ক্ষেত্রে প্রচার, যৌন নির্যাতন সংক্রান্ত মামলা দ্রুত শুনানি, স্বচ্ছ শৌচালয় সহ একাধিক ব্যবস্থার আর্জি জানানো হয়। এই জনস্বার্থ মামলায় মামলাকারীদের আবেদনের ভিত্তিতে কেন্দ্রের কাছে শীর্ষ আদালতের তরফে জানতে চাওয়া হয় সরকার ধর্ষণ রুখতে ঠিক কি পদক্ষেপ নিচ্ছে। প্রাণীজ প্রোটিন উৎপাদনের সেরা স্থানে বাংলা পেছনে ফেলেছে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যকেও। সম্প্রতি খুশির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রাণীজ প্রোটিন উৎপাদনের সেরা বাংলা জেনে খুব খুশি হলাম। এমনকি উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যকেও ছাড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। ভারত সরকারও বাংলার কৃতিত্বের কথা অস্বীকার করেছে এবং সার্বজনীনভাবে বাংলার প্রশংসাও করেছে। মুখ্যমন্ত্রী বিশদে লিখতে গিয়ে জানিয়েছেন, ভারত সরকারের সদ্য প্রকাশিত পশুপালন পরিসংখ্যান 2024 অনুসারে বাংলা এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী। গোটা দেশের মধ্যে যা 12.62%। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের বার্ষিক বৃদ্ধি দেশের সর্বোচ্চ। সারা দেশের গড় বৃদ্ধি 3.78%। অন্যদিকে পশ্চিমবঙ্গের গড় বৃদ্ধি 9.76%। ডিম উৎপাদনে আমাদের বার্ষিক গড় বৃদ্ধি 18.07%। পাশাপাশি জাতীয় গড় 0.18%। এই সমস্ত অর্জনগুলি আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। আমাদের কৃষক এবং উৎপাদকদের শক্তিশালী শক্তি নির্দেশ করে। ডিম, দুধ, মাংস 3 ধরনের প্রাণীজ প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে বাংলা।
বাংলাদেশে অচলাবস্থার জন্য ইউনিস প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তেমনই তিনি সমালোচনা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের। সোমবার হিন্দু সুরক্ষা দলের নামে সভার আয়োজন করে, সেখানে দিলীপবাবু এই প্রশ্ন করেন। রানী রাসমণি রোডে এদিন ধিক্কার সভায় উপস্থিত ছিলেন বিজেপির কিছু নেতা সহ গেরুয়া শিবিরের এক ঝাঁক নেতা। বিজেপি নেতার অভিযোগ, বাংলাদেশ উর্দুর বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে। উনি মুখ্যমন্ত্রীর আশীর্বাদে পশ্চিম বাংলাকে মুসলিম দেশ করতে উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এদিনের প্রতিবাদ সভার আয়োজন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মনে করিয়ে দেন, হিন্দুদের সুরক্ষা চাই, তাদের উপর অত্যাচারের বিহিত চেয়েই আজ পথে নামা। দিলীপবাবু প্রশ্ন তোলেন, তৃণমূল কংগ্রেস কি মৌলবাদী পার্টি হয়ে গেছে? যারাই তাদের ভোট দিয়ে জিতিয়েছেন তারাই উদ্বাস্তু বলে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত চলছে। সোমবার 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিজয় এবং দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণীয় দিনটি। সারা দেশে সরকারি এবং বেসরকারি নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়, কিন্তু চলতি বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। উৎসবের দিন বদলে গেছে আতঙ্ক বিষাদে। বিজয় দিবসে অগ্নিগর্ভ পরিস্থিতির অবসান ঘটাতেই এদিনের ধিক্কার মিছিলের আয়োজন। এদিন হাওড়া থেকে একটি মিছিল রানী রাসমণি রোডে এসে পৌঁছায়। 2022 সালে সাংসদ অভিনেতা দেবের মিঠুন প্রীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। প্রজাপতি ছবিতে বাবা ছেলে চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল মিঠুন দেব। সেই সময় কুণাল ঘোষ দেবকে প্রশ্ন করেছিলেন, দেখো ভাই, তুমি তৃণমূলের সাংসদ, অথচ তুমি মিঠুনের সঙ্গে সিনেমা করছো, তাকে সোশ্যাল মিডিয়ায় চুমু পাঠাচ্ছ, এটা কেন? দেবও পাল্টা উত্তর দেন, তোমার সব বন্ধু যেমন আমার বন্ধু নয়, তেমন তোমার সব শত্রুও আমার শত্রু নয়। মিঠুন চক্রবর্তীকে নিয়ে নানান সময় নানান মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল। দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর মিঠুনকে অভিনন্দন জানিয়ে অতীতের দিনে কথা মনে করিয়ে দিয়েছেন কুণাল। এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে, শিল্পী মিঠুন দাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ অপেক্ষার পর আপনাদের পদ্মশ্রী দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলি এবং সেই সঙ্গে মমতা ব্যানার্জি আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় পাঠানোটা ভুলে যাবেন না। কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট শেয়ার করেছেন খোদ সন্তান ছবির পরিচালক রাজ চক্রবর্তী। বহুদিন পর এসডিএফ এর প্রযোজনায় পরিচালক হিসেবে দেখা যাবে রাজ চক্রবর্তীকে। ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনুষ্মা মজুমদার। বিগত 2 বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বহুজনে। আদালতে চলছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা। এরই মাঝে ফের সামনে নয় অভিযোগ মামলাগুলো। হাইকোর্টের অভিযোগ, 3-4 বছর চাকরি করার পরেও কোনো শিক্ষককে স্থায়ী পদ দেওয়া হচ্ছে না। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা উঠেছে। তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রাজ্য এই নিয়ে নীতি তৈরি করুক, দীর্ঘদিন ধরে এটা চলতে পারে না। এরপরও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ডেকে পাঠান তিনি, তার বক্তব্য শুনতে চেয়েছে হাইকোর্ট। এজি আদালতে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে জেনে এসে পরে শুনানিতে তিনি জানাবেন। বিষয়টি নিয়ে কোনো নীতি তৈরি করা যায় কিনা তা জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের থেকেও বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি। ভবিষ্যতে প্রাথমিক স্কুলের শিক্ষকদের সমস্ত তথ্য জানিয়ে রাজ্য একটি পোর্টাল তৈরি করুক পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি। আদালতে আইনজীবী ফিরদাউস শামীম জানান, চাকরিতে স্থায়ীকরণের দায়িত্ব জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলরের। নির্দিষ্ট প্রক্রিয়ায় কাউন্সিল তৈরি হয়, তবে রাজ্যের বহু জেলায় প্রক্রিয়া মেনে কাউন্সিল গঠন হয়নি। শিক্ষকদের স্থায়ীকরণের পাশাপাশি স্থায়ী শিক্ষকদের বদলি সংক্রান্ত সমস্যার বিষয়টিও তুলে ধরেন তিনি। এরপরই রাজ্যের বক্তব্য তলব করে হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।